টুডে স্টোরি প্রেজেন্টস মঞ্জরি কবিতার সাথে কিছুক্ষণ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে প্রতি পর্বে একজন করে অতিথি থাকেন, তার সঙ্গে আড্ডা হয়, তার কণ্ঠে কবিতাও শোনা হয়। আজকে এমনই একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, প্রিয়াঙ্কা কর্মকার, যিনি কবিতা মহলে পিহু নামেই বেশি পরিচিত। পিহুতে তোমাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। মঞ্জুরিতে এসে আমারও খুব ভালো লাগছে এবং পল্লবী তোমাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। এই যে কবিতা, তুমি বলো যে কবিতার সঙ্গে তোমার পথ চলা কিভাবে শুরু হলো? কবিতার সাথে পথ চলা বলতে গেলে প্রথমে স্কুল লাইফের কথা বলতে হবে, কারণ শিকড়টা ওখান থেকেই উঠেছে। আমি যখন স্কুলে 7-8-এ পড়ি, আমাদের স্কুলে একটা কবিতার প্রতিযোগিতা হয় লেখার এবং বলার। তো সেখানে আমি নিজের একটি প্রথম কবিতা লিখি এবং সেটি আমি সেখানে 3rd হই। আর বলার ক্ষেত্রে হচ্ছে আমি যখন 9-এ পড়ি, আমাদের একটি ইন্টার স্কুল কম্পিটিশনে আবৃত্তি, সেখানে আমি 2nd হয়েছিলাম। তো ওভাবেই কবিতাকে ভালোবেসে চলা নিয়ে, মানে কবিতার সংসারকে নিয়ে পথ চলা আর কি। কবিতা ছাড়াও আর কি করা হয়? কবিতা ছাড়া যেটা হচ্ছে, আমি একটি চাকরি করি, একটি সরকারি চাকরি করি, ওই আর কি চাকর বৃত্তি আর কি। তার সাথে ঘরকন্যা, ঘর সংসার। অনেকেই বলে যে কর্মব্যস্ততার মাঝে নিজের সবগুলোই হারাতে বসেছে, সেখানে তুমি চাকরি করে ঘর সামলে যে কবিতা যে ভালো লাগাটা কিভাবে জিয়ে রেখেছো? ভালো লাগা না, ব্যাপারটা হয়েছে যে কবিতা হচ্ছে আমার কাছে আমার প্রাণ ভোমরা বলতে পারো। মানে ধরো এমন অনেক পরিস্থিতি থাকে কর্মজীবনে বা বাস্তবিক জীবনে, সংসার জীবনে, যখন কিছু ভালো লাগে না, হতাশা অবসাদগ্রস্ত হয়ে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়, এই কবিতার জগৎটাই তখন মানে একমাত্র আলোর পথ। তো ওটাকে ছাড়তে পারবো না। আর কোন ধরনের কবিতা বেশি ভালো লাগে পাঠ করতে? আমি বিশেষ করে তসলিমা নাসরিন, কবি তসলিমা নাসরিনের ভীষণ অন্ধ ভক্ত। অন্ধই বলবো, কারণ আমি ওনার কবিতার মধ্যে যে ভাবটাকে খুঁজে পাই, নিজেকে খুঁজে পাই। তো আমার প্রিয় লেখিকা উনি। আর তাছাড়াও আমি এখনকার দিনের কবিদের, যেমন সুবোধ সরকার বলো বা অন্যান্য কবিদের কবিতা বলো, শ্রীজাত, এদের কবিতা আমার খুব ভালো লাগে। এবং ওপার বাংলায় নির্মলেন্দু গুণ, সাদ্দাত হোসেন, এদের কবিতা আমার খুব পছন্দের। এখন দেখা যায় যে সকলেই নিজের প্রতিভা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। তো তোমার কি এরকম কোনো চ্যানেল আছে বা কবিতা পাঠ করা হয়, মানে বা ভিডিও পোস্ট করা হয়? চ্যানেল আছে বলতে, আমার ইউটিউবে একটা ওই চ্যানেল অনেক কলেজ লাইফে খুলেছিলাম, পিহুর কবিতা সংসার বলে। ওটা এখন আর আমার কর্মজীবনে এতটাই ব্যস্ততার মাঝে ওটাকে চালানো হয় না, বাট মাঝে মাঝে কবিতা দিই আর কি, ওই চলছে। এবার প্রথম পরিবেশনায় যাব, কি থাকছে? প্রথম পরিবেশনায় আমি প্রথমেই আমার প্রিয় লেখিকা তসলিমা নাসরিনের কবিতা বলবো। এই কবিতাটি বলবার আগে বলি, এই কবিতাটি মেয়েদের নিয়ে, কারণ আমার ওনার যে মেয়েদের নিয়ে ভাব, এটি খুব ভালো লাগে। তো কবিতাটির নাম চরিত্র, তসলিমা নাসরিনের কবিতা। তুমি মেয়ে, তুমি খুব ভালো করে মনে রেখো, তুমি যখন বাড়ির চৌকাঠ ডিঙোবে, তখন তোমাকে লোকে আর চোখে তাকাবে। তুমি যখন বাড়ির ছেড়ে গলির মোড়ে হাঁটবে, তখন তোমাকে শীষ দেবে, ডাক দেবে। তুমি যখন গলির মোড় ধরে বড় রাস্তায় যাবে, তখন লোকে তোমার চরিত্র নিয়ে কথা বলবে। তুমি যদি অপদার্থ হও, তুমি ফিরে তাকাবে, না হলে যেভাবে যাচ্ছ ওভাবে যাবে। ধন্যবাদ। অসাধারণ। মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক ডু অ্যান্ড ডোন্টস আছে, তো তোমার নিজের জীবনে এরকম কিছু হয়েছে? ডু অ্যান্ড ডোন্টস বলতে, দেখো মেয়েদের জীবনটা, মেয়ে ছেলে সর্বতই ভাবি, কিন্তু এটা ঠিক বলেছো, মেয়েদের জীবনে একটু আপস ডাউন থাকে, অনেক বাধা আসে, বেশি নিষেধাজ্ঞা থাকে, এটা করা যাবে না, উঁচু গলায় কথা বলা যাবে না, বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না, অনেক রেস্ট্রিকশন থাকে। একদম এটা ছিল ছোট যখন কলেজে পড়তাম, ধরো আমি নাচ করতাম, এখন নাচটা আর করা হয় না, আমি কত্থক করতাম। যখন কোথাও বড় শো থাকতো, আমি গুরুর সাথে আমি যেতাম, তখন ধরো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তো আমার মনে আছে, আমি মাধ্যমিক যখন দেব, আমার মা আমাকে বলেছিল তোমার কিন্তু নাচ করাবার বন্ধ। এটা আমি শুনে, মানে আমার নিজেরই এখনো মনে পড়লে খারাপ লাগে, আমার খুব খারাপ লেগেছিল তখন। আমি মা বলেছিল মাধ্যমিক সামনে, কারণ বাঙালিদের মনে পড়াশোনাটাই আসল। এখনকার বাবা মাদের দেখলে ভালো লাগে যে তারা এক্সট্রা কারিকুলাম কেউ মানে প্রেফার করে বা তারা এগিয়ে নিয়ে যায়। তখন আমরা যে সময় ছিলাম, অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন, তারা বা পড়াশোনাটাই মেইন ফোকাস ছিল। তো সেই সময় আমি প্রায় 1 বছর
1 বছর না 2 বছর আমি নাচ বন্ধ করতে হয়েছিল শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। ওটা খুব টাফ টাইম ছিল এবং আমি চেয়েছিলাম ভবিষ্যতে নাচ নিয়ে এগোনোর, কিন্তু পড়াশোনার দিক থেকেও পারিনি। অনেক বাধা বিপত্তি এসেছে, আমি জেনারেল ভাবে পড়াশোনা করেছি, কিন্তু এটা একটা ক্ষোভ দুঃখ রয়ে গেছে। কবিতা কি শেখানো হয়? হ্যাঁ, কবিতা শেখানো হয়। আমি ছোট ছোট বাচ্চাদের শেখাই, মানে শেখাই বলতে তারাই তাদের মায়েরা আমাকে খুব জোর করে ধরেছে। আমি সময় দিতে পারি না খুব একটা, শনি রবিবারটা আমি ছুটি পাই, তো অনলাইনে আমি তাদের যতটুকু, মানে আমি অনলাইনের একদম পক্ষপাতী নই, কিন্তু চেষ্টা করি আমি শেখানোর, আমার মতো করে শেখানোর। কতটা ধৈর্য ধরতে হয় ওইটুকুটুকু বাচ্চাকে কবিতাটা মুখস্থ করানোর জন্য? একদম না, ওরা ভীষণ অবিডিয়েন্ট, ভীষণ কথা শোনে। উল্টো আমি ভুলে গেলে ওরা আমাকে ভুল ধরিয়ে দেয়, এরকম মানে খুব ভালো। মানে আমি ওদের কাছে শিক্ষার্থী, ওরা আমার শিক্ষক। আর এই যে কবিতা মানে একটা ভয়েসের বিষয় থাকে। এবার অনেক সময় হয় যে চাকরি, হেক্ট্রিক একটা শিডিউল, তারপর যদি কোনো প্রোগ্রাম থাকে, এটা ম্যানেজ করো কিভাবে বা কতটা প্রিপারেশন দরকার পড়ে? বেশিরভাগ অনুষ্ঠানে আমি খুব অনুষ্ঠানটা যাওয়া হয় না, কারণ দেখুন চাকরির জায়গাটাকে তো প্রথম, ওটাই তো আমাদের জীবিকা সত্তা। আর কবিতা আমার ভালো লাগা, ভালোবাসার জায়গা, এবং ভালোবাসতে গেলে ভালো রাখতে হবে, তাই ভালোবাসাকে ভালো রাখতে গেলে কর্মজীবনটাই আমার ফার্স্ট। আমি শনি রোববারটা যেহেতু ছুটি পাই, তাই চেষ্টা করি কোনো অনুষ্ঠান যদি শনি রোববার পড়ে যায়, বা বেশিরভাগ সময় আমি শনি রোববারটাই চেষ্টা করি আর কি, ছুটির দিনগুলো বিশেষ করে। এবার দ্বিতীয় পরিবেশনায় যাব, কি থাকছে? দ্বিতীয় পরিবেশনায় আমার ওপার বাংলার প্রিয় কবি, অন্যতম প্রিয় কবি নির্মলেন্দু গুণের কবিতা স্ববিরোধী কবিতাটি আমি বলছি। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনির্বীর গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ এই ঢাকা। জন্মের সময় আমি খুব খুব কেঁদেছিলাম, কিন্তু এখন আমার সবকিছুতেই না হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, কিন্তু এখন আমি মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, কিন্তু এখন আমি মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। ধন্যবাদ। অসাধারণ আরো একটি কবিতা শুনলাম। এই যে কবিতার সঙ্গে একাত্মতা, মানে কবিতা কোথাও মনের উপর ডিপেন্ড করে যে আজকে মন ভালো লাগছে না এইটা, বা মন ভালো থাকলে আরেক রকমের জনারের কবিতা বলতে ভালো লাগছে। ব্যাপারটা হয়েছে আমি একটু প্রেমের কবিতা এবং সমাজবাদী কবিতা বলতে ভালোবাসি, বলতে গেলে মানে গদ্য কবিতা যাকে বলে। আমি একদম ওই নীল কবিতা বা ছন্দের কবিতা খুব একটা বলতে পারি না, কারণ আমি মনে করি আমার কণ্ঠে ছন্দের কবিতা খুব একটা যায় না। কারণ যারা আবৃত্তি শিল্পী আছে অনেকেই এটা আমার সাথে সহমত হবেন যে কণ্ঠের ওপর এবং ভাবের ওপর নির্ভর করে কবিতা বলা। তো আমি একটু বাস্তববাদী কবিতা এবং আধুনিক কবিতা বলতে বেশি পছন্দ করি। অনেকে আবার বলে যে কবিতা পাঠ আবৃত্তি দুটোর টোন আলাদা, বা দুটো বোধহয় আলাদা। কবিতা পাঠ হচ্ছে যেটা দেখে বলা, আর আবৃত্তি হচ্ছে যেটা স্মৃতি থেকে বলা। কিন্তু আমরা যখন স্মৃতি থেকে বলি তখন অনেক সময় অনেক শব্দ বা লাইন আমাদের মিস হয়ে যায়, কিন্তু আমরা যখন পাঠ করছি তখনও কিন্তু আমাদের এটা হতে পারে, মিস না হলেও একটু প্রবলেম হয়। কারণ এটা আমি নিজে ফলো করেছি, নিজের জন্য, নিজের ক্ষেত্র থেকে বলছি। যেটা হয় কি, মানে আমরা যখন কবিতায় ঢুকে যাই না, তখন ওই ভাবটাকে ধরে রাখার জন্য বারবার আমাদের মানে ওই দিক দিয়ে আমি দুটোকে প্রেফার করব। দুটোই নিজের মনের মতো করে গুছিয়ে নিতে হবে, দুটোই নিজের সংসার। একদমই তাই। আর আজকালকার বাবা মায়েরা চান যে একটু নামি দামি শিল্পীর কাছে বোধহয় কবিতা শেখালেই চান্স পেয়ে যাবে তাড়াতাড়ি, বা কোনো মঞ্চে তাদেরকে দেখা যাবে। এই বিষয়টাকে কিভাবে দেখছো? এই বিষয়টা আমি দুটো শব্দে বলি। সেটা হচ্ছে, আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমরা মনে করি নিজের ওপরে পুরো ডিপেন্ড করা উচিত। আমি কতটা ভালো সেটা স্টুডেন্ট হিসেবে নিজেকে দেখা উচিত। অবশ্যই ইনস্টিটিউট বা শিক্ষক ম্যাটার করে, কিন্তু শিক্ষক তো তোমাকে গুলে খাওয়াতে পারবে না, না? তোমাকে নিজেকে রেওয়াজ করতে হবে, নিজেকে স্টাডি করতে হবে, পুরোটাই এটা মানে নিজের উপর ডিপেন্ড করে।
তুমি বললে যে তাসলিমা নাসরিন তোমার পছন্দের লেখিকা, আর আজকালকার বা সেকালের কবিদের মধ্যে কাদের কাদের কবিতা পড়তে ভালো লাগে? সেকালের কবিতার মধ্যে বিষ্ণুদের কবিতা আমার খুব ভালো লাগে, নবারুণ ভট্টাচার্যের কবিতা আমার ভীষণ প্রিয়। এছাড়াও রবীন্দ্রনাথ, কাজী নজরুল তো ওনারা মানে ওনাদের নাম নিতেই হয়, ওনাদের নাম না নিলে ওনাদের ছাড়া অসম্ভব, অসম্ভব, কবিতা জগৎটাই অসম্ভব, ওরা বিশ্ববরেণ্য কবি সব। আর এছাড়া আমি ওই বললাম যেটা সাদ্দাত হোসেনের কবিতা আমার ভালো লাগে, এখনকার দিনে সুমন গুণের কবিতা ভালো লাগে, অংশুমান করের কবিতা ভালো লাগে বেশ। আর অনেক নতুন কবিও উঠে এসেছেন, তাদের কবিতা আমি ফেসবুকে পাই, পড়ি, ভালো লাগে বেশ। নতুন নতুন লেখকদের নতুন নতুন লেখনী, হয়তো সেটা সমাজের প্রতিবাদ নিয়ে হতে পারে বা কোনো কারেন্ট ইনসিডেন্ট নিয়ে হতে পারে, সেইগুলো অবশ্যই। কলম হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমরা কলমের যারা শিল্প চর্চা করে থাকি, কলম আমি মনে করি কবিরা তাদের কলম দিয়ে সমাজ প্রতিবাদ করে, আর যারা কণ্ঠশিল্পী তারা তাদের কলমকে সম্মান দিয়ে সমাজকে প্রতিবাদ করে। তো কলম তো কথা বলে কবিতার মধ্যে দিয়ে। এখন রিয়েলিটি শো এর মধ্যে দেখা যায় নাচ হচ্ছে, গান হচ্ছে, একটা কবিতার রিয়েলিটি শো হলেও তো মন্দ হয় না। হ্যাঁ, ভীষণ ভীষণ খুব দরকার কবিতার রিয়েলিটি শো হলেও। যারা আমরা বাচিক শিল্পী আছি, যারা কণ্ঠশিল্পী, তাদের জন্য স্কোপ কতটা? দেখো, আমি তো খুব নিমিত্ত মাত্র, আমি একদম ধুলিকণার মতো। আমার ওপরে অনেক বড় বড় শিল্পীরা রয়েছেন, তারা আছেন, তারা বিবেচনা করবেন। আমার মনে হয় হলে ভালো হয়। প্রতিযোগিতা না, আমি চাই সবাই নিজেদের প্রতিভাটাকে তুলে ধরে সুযোগ তুলে ধরলে ভালো লাগবে। আর সোসাইটির উদ্দেশ্যে কি বলতে চাও? সোসাইটির উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা, নিজে ভালো থাকো, নিজে একনিষ্ঠ হও এবং নিজে তৎপর হও সমাজের প্রতি, তাহলে ভালো হয়। কারণ সমাজ মানেই আমি, আমি মানেই আপনি, আর আপনি মানেই সবার। এই যে ছোটবেলা থেকে বলে যে কবিতার সঙ্গে এখনো তোমার সম্পর্কটা রয়ে গেছে, নাচটা কি আর হয়নি? নাচটা কি ওখানেই থেমে গেছে? থেমে গেছে বলতে তোমার একাডেমিক্যালি ভাবে থেমে গেছে, বাট ওই বাড়িতে টুকটাক ঘুঙরুর আওয়াজ হয় আর কি, ওইটা চলে। না, নিজের শখ গুলোকে ছেড়ে দিয়েও বেঁচে থাকা সম্ভব না। না 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 না, যে বললাম প্রাণ ভোমরা একদমই না। কিন্তু প্রত্যেকের মা বাবাদেরও বোঝা উচিত যে পড়াশোনা তো থাকবেই, তার সঙ্গে আদার্স অ্যাক্টিভিটিরও খুব প্রয়োজন। না, সেটা এই জেনারেশনের বাবা মারা বোঝেন, আমাদের সময় বুঝতো না বলবো না, ভুল, বাট তারা পড়াশোনাটাকে বেশি প্রেফার করতো। তারা জানতো যে পড়াশোনার মাধ্যমেই জীবনে এগোনো যাবে। এখন যেমন অনেক স্কোপ আছে জেনারেল লাইনের সাথে, প্রতিযোগিতাও বেশি। তোমাদের সময় কতটা প্রতিযোগিতা ছিল? আমাদের সময় প্রতিযোগিতা কম ছিল না, কিন্তু এখন অনেক স্মুথ হয়ে গেছে। এরকম কি ছিল তোকে এটা হতেই হবে, তোকে ফার্স্ট হতেই হবে? না না, আমার বাড়ি থেকে ওই চাপটা কখনোই ছিল না। আমাকে শুধু বলতো যে বাবা তুমি ভালোভাবে পড়াশোনা করো, জানি ভবিষ্যতে তোমার নামে তোমার বাবাকে চেনে। এখন যেমন তোমাকে তোমার বাবার নামে চেনে, ভবিষ্যতে জানি তোমার নামে তোমার বাবাকে চেনে। সেটা আমার কাছে খুব বড় পাওনা। একদমই তাই। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো তোমার কাছে শিখছে, তাদের নিয়ে কি বলবে? তাদের ভবিষ্যৎ বা তাদের এই কবিতা নিয়ে সচেতনতা, বা তারা কোন ধরনের কবিতা বলতে ভালোবাসে, বাবা মায়েরা কি ভাবছে? তারা সব রকম কবিতাই তাদের আমি শেখানোর চেষ্টা করি। বিশেষ করে তারা যেহেতু শিশু, ভাব তো থাকে কবিতার। তারা হচ্ছে আমার ফুল, আমার বাগানের ফুল তারা, আমি তো যত্ন করবই। আর তাদের বাবা মারা তো হচ্ছে প্রধান মালিক। তো আমি তাদের উদ্দেশ্য বলবো, যত্নে থেকো, সযত্নে থেকো, আমি আছি। আর এই যে সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যায় যে ভিডিও পোস্ট করার পর একটা ভিউজ, একটা এঙ্গেজমেন্ট, সেখান থেকে আর্নিং, একটা তো বিষয় আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে যে শুধু ভালো জিনিস চোখে পড়ে তা তো নয়, এখন অনেক অশালীন জিনিসও চোখে পড়ে, যেগুলো বাচ্চাদের হাতেও সহজে চলে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে কত সচেতন করবে? এখন দেখো, প্রযুক্তি তো খুব এগিয়ে গেছে, অতএব এখন আমাদের ভালো মন্দ নিয়ে চলতে হবে। এবার কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাদেরই বিবেচনা করে দিতে হবে। এবং বাচ্চাদের হাতে আমরাই তো ফোনটা দিই, তো আমাদেরই বুঝে দিতে হবে যে কোন দিকটা দেওয়া উচিত আর কোন দিকটা দেওয়া উচিত না। ফোনেও এমন অনেক অ্যাক্টিভিটি থাকে যেগুলো আমরা বড়রাও শিখি, খুব ভালো। ফোনের অনেক ভালো দিক থাকে, সে ভালো দিকটাকে আমরা তুলে ধরি, খারাপ দিক তো থাকবেই, ভালো খারাপের তো সমাজ। কবিতা কি শুধু পাঠ করা হয় না, লেখালেখিও করা হয়? টুকটাক লিখি আর কি, টুকটাক লেখালেখি হয়, আমার কলম চলে, কথা বলে, ওই মানে সামাজিক মাধ্যমে কি প্রতিবাদের ঝড় বয়ে যায়? হ্যাঁ, চেষ্টা করি। সমাজের নাগরিক যখন, নাগরিকত্বের তো একটা দায়িত্ব থাকে, সেটা চেষ্টা করি পালন করবার। কারণ কিছু হলেই সামাজিক মাধ্যমে দেখা যায় যে একটা
ওই রে করে সবাই একটা তেড়ে যায়, একটা ট্রেন্ডিং জিনিস চলে আসে, হয়তো কোনটা ঠিক হলো কোনটা ঠিক হলো না, বা কোনো কিছু বিচার না করে একটা কমেন্টের পর কমেন্ট চলে আসে, এই বিষয়টা কি? না, রে করে আমি এটার পক্ষপাতী নই। কোনো বিষয় ট্রেন্ডে চলে আসলে ওটাকে নিয়ে চললো 2 সপ্তাহ, 1 মাস, 2 বছর, তারপরে আবার অফ হয়ে গেল না। সবসময় ছাই চাপা আগুনের মতো হতে হয়, আর আমি ছাই চাপা আগুনকে খুব বিশ্বাস করি। কারণ একটা কিছু এগোবেই বা একটা কিছু হবে, সেটা প্রতিবাদ হোক, প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম, বিভিন্নভাবেই হবে। আড্ডা জমে উঠেছে, এবার তৃতীয় পরিবেশনায় যাব, প্রিয়তির নিজের লেখা। হ্যাঁ, তৃতীয় পরিবেশনা করতে গিয়ে বলছি এইটি নিবেদনে আমার নিজের কবিতা, তাই আমি দেখে বলছি। কবিতাটি আমার নিজের লেখা, অনেকদিন পুরনো একটি লেখা, কলেজ লাইফে লিখেছিলাম। কবিতাটির নাম খদ্দের। সমাজে সবাই খদ্দের, কেউ দেহের, কেউ আবার মনের। ভালোবাসা, ভালোবাসা তো নিছকই কিছু না আজকাল, সস্তা বাজারের খাস্তা মজার মতো, মুচমুচে, ঝালঝাল, টকটক। জীবনের শেষ চালটা ভালোবাসার জন্য তোলা থাকে না। সাহেব বিবির মাঝে গোলামের প্রবেশ স্বয়ং বিধাতাও আটকাতে পারে না। আমরা, আমি, তুমি, কে ভাই কে? আমরা কেউ না। রাজনীতি, রাজনীতি নিয়ে মাতামাতি করা লোকগুলো শীতের রাতে কম্বল গায়ে মোবাইলে করছে আন্দোলন। আর আমরা, আমরা নিত্য খদ্দের, কেউ চাল ডালের, কেউ আটা রসুনের। কজন আর সমাজের হালচালে মন দেয়, দেয় দেয়, মন দেয়। যখন খিদেতে পেটে একটা লাথি মারে, যখন ঋণের বোঝা দেখে সংসার হাসে, তখন সমাজের সামাজিক তামাশায় মন আসে। আর আর আমরা সবাই তখন সমাজের হালচালের খদ্দের হয়ে উঠি। হ্যাঁ, ঠিক শুনেছেন, খদ্দের হয়ে উঠি। ভদ্র সমাজের মুখোশের আড়ালে থাকা পাক্কা খদ্দের হয়ে উঠি। আমরা তো সমাজের খদ্দেরই। ধন্যবাদ। বাহ, লেখায় যার প্রতিবাদ ঝরে, সে নিজে কতটা প্রতিবাদী? প্রতিবাদী বলতে গেলে আমার দুটো ঘটনা মনে পড়ছে, বলতে পারি কি? একদম। একটা কলেজের, একটা ইউনিভার্সিটির। আমি নাম করছি না কোন কলেজে পড়তাম, ইউনিভার্সিটি সিউ ছিল, যাই হোক। তো আমাদের মনে আছে আমাদের রেজিস্ট্রেশনের একটা ফর্ম ফিল আপ হয়। তো রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের সময় কলেজের কথা বলছি, হঠাৎ আমার মর্নিং কলেজ ছিল, সুরেন্দ্রনাথ কলেজ মর্নিং। হঠাৎ হলো কি যে রেজিস্ট্রেশনের দিন তোমার অফিস থেকে বলা হলো যে ফর্ম ফিল আপ গোটা 10 জনের করা হয়েছে, 10 থেকে 15 জনের করা হয়েছে। তারপরে বলা হলো যে ফর্ম ফিল আপ আর করা হবে না, নেক্সট দিন করা হবে। তো সেই সময় প্রায় তখন লাইন আমাদের 50 ছাড়িয়ে গেছে। কত দূর দূর থেকেও তো লোকেরা অনেকে এরকম। আমার দুজন বান্ধবী ছিল, হ্যাঁ আমার দুজন বান্ধবী ছিল, একজন বনগাঁ থেকে একজন পড়তে আসতো কলেজে, একজন সোনারপুরের বান্ধবী ছিল। তো আমরা তো তখন কলেজ স্টুডেন্ট, আমাদের কাছে টাকা তো খুব সামান্য। সেই সময় আমরা যে সময় পড়েছি, আমি 2012-13 কথা বলছি, তখন 5 টাকাতেও অটো ভাড়া ছিল, আমার মনে আছে। যাই হোক, 20 টাকা আমার মনে আছে, আমি 20 টাকা হাতে নিয়ে আসতাম। আর সেই সময় ফর্ম ফিল আপের টাকা ছিল আমার কাছে 500 টাকা, দুঃখিত 500 টাকা ছিল এবার আমার মতো অনেকের কাছে। তো আমরা সরাসরি প্রথমে অফিসের যে ক্লার্ক তাকে বলি যে দাদা আমরা তো নিয়ে এসেছি স্যার, কি করব? বলছে হবে না, এরকম নামিয়ে দিয়েছে যে তোমরা চলে যাও, পরের দিন ফর্ম ফিল আপ হবে। তখন অনেকে দেখলাম, আমার যে বান্ধবী একজন, ও এখন জানি না আর খবর নেই, ও তোমার সোনারপুর থেকে এসেছে, ও পুরো রীতিমতো কাঁদছে। ওর বাবা খুবই নিম্ন মধ্যবিত্ত, ওর বলছে দেখ এই টাকাটা জোগাড় করতে এত কষ্ট হলো, এবার এই টাকাটা যদি ট্রেনে, কারণ ও বলতো, আমি এটা জানা নেই আমার, ও বলতো যে ওদের যেদিকে ট্রেন যাচ্ছে লক্ষ্মীকান্ত কি ট্রেন, ওখানে খুব পকেট মার, পিক পকেট হয়, বলছে দেখ এই টাকাটা যদি চলে যায় আমি পরবর্তীকালে জোগাড় করে কিভাবে। তখন আমরা করলাম কি, আমরা 2-3 জনের আমাদের গ্রুপ ছিল, আমরা সোজা চলে গেলাম প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল একটা মিটিং এ ছিলেন, তো আমরা দাঁড়িয়ে রয়েছি, কি ব্যাপার? আমি বলছি ম্যাডাম একটু 2 মিনিট কথা বলবো। বলছে কি ব্যাপার? তো আমরা একদম ডাইরেক্ট গিয়ে ম্যাডামকে বলি, দেখুন ম্যাডাম, আমরা তো কলেজ স্টুডেন্ট, আমাদের কাছে এই 100 টাকাই অনেক বড় ব্যাপার, সেখানে আমাদের কাছে 500 টাকা করে রয়েছে, আপনি একটু ব্যবস্থা করে দিন। ওই অফিসের স্যার বলছেন এখন ফর্ম ফিল আপ হবে না, এটা কি কোনো কথা? বলছে কেন হবে না, কেন টাইম তো আছে। উনি বলছেন হবে না, উনিও কিন্তু জানেন না, ওনার কাছে ওনার কাছে কোনো রকম ইনফরমেশন যাওয়া হয়নি, আমরা যেটা বুঝতে পেরেছিলাম। পরে উনি, এটা আমাদের ভালো লেগেছিল, ম্যাডাম আমাদের কথা শুনে তখন
তৎক্ষণাৎ একটা ফোন করলো, তারপরে ব্যাপারটা মিটে গেল। পরে যখন আমাদের ফর্ম ফিল আপ হয়, মানে সবাই তখন একটা হই হই রই রই ব্যাপার, যে আমরা ওটা আমার জীবনে একটা প্রথম প্রতিবাদ, আমরা প্রতিবাদ করেছিলাম। এটা একটা মানে রীতিমতো ঘেরাও বলবো না, আমরা গিয়ে প্রতিবাদ করেছিলাম যে এটা কেন হচ্ছে, এটা কেন হবে না। কিন্তু মেয়েরা তো প্রতিবাদ করলে সমাজের চোখে একটু নেবে যায়, সেখানে বিয়ের পরে এই সত্তাটা কতটা বজায় রাখতে পেরেছে? বিয়ের পরে এই সত্তাটা বলতে গেলে আমার যিনি হাজবেন্ড, আমার স্বামী ভীষণ রকম আমাকে মানে সাপোর্ট করেন, সেটা কবিতার ক্ষেত্রেই হোক, ঘর সংসারের ক্ষেত্রেই হোক। পাশের মানুষটা যদি শক্ত খুঁটি হয় না, তাহলে কোনো কিছু কাজ করতে খুব মানে নির্দ্বিধায় যে কোনো কাজ করা যায় সৎভাবে। তো আমার মানুষটি, মানে আমার যে পাশের মানুষটি ভীষণ ভীষণ সৎ, মানে আমি বলতে আমার কোনো বাধা নেই, এমন মানুষ আমি দেখিনি। এত ভালো একজন মানুষ, সবকিছুতে আমাকে সাপোর্ট, ফুল 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 সাপোর্ট, মানে ফুলেরও ফুলেস্ট যদি শব্দ থাকে ওটাই বলবো, ফুল সাপোর্ট। মানে কোনো কিছু করতে গেলে আমি যদি ওকে বলি যে আচ্ছা আমি এটা করতে যাচ্ছি, আমি কি করব কিনা, ও একবারও বলে না যে তুমি এটা কেন করবে, বা বিশ্লেষণ করে না, বলে করো, আমি আছি। এইটা আমার আর কি চাই, আর মেয়েদেরকে এটাই চাওয়ার, যে পাশে একজন শক্তকুটি থাকবে। কারণ প্রচুর ঘটনায় দেখেছে যে আমরা, মানে মেয়েদের ভাগ্য তো পাশে হয়তো থাকে না, তার শখটা হয়তো জিয়েই রাখতে পারলো না, গান গাওয়া যাবে না, নাচ করা যাবে না, বিয়ের পর চাকরি করা যাবে না, তুমি চাকরি করতে পারছো। এই ক্ষেত্রে আই এম ভেরি লাকি। তো মানে আমি খুব লাকি, আমি তাকে স্বামী হিসেবে পেয়েছি, এবং এরকম জীবন সঙ্গী আমি জানি যদি পরজন্ম বলে কোনো বিষয় থাকে, 7 জন্ম বলে যদি কোনো বিষয় থাকে, আমি 7 জন্মে এরকম মানুষকেই আমি পাশে চাই, এরকম সাপোর্টিভ মানুষকেই চাই, ভীষণ ভীষণ এরকম সাপোর্টিভ মানুষ প্রত্যেকটা মেয়ে তার জীবনে খুঁজে পায়, একটাই কামনা করে আজ একদম অন্তিম পর্বে চলে এসেছি আমরা অনুষ্ঠানের। টুডে স্টোরির মঞ্জরিতে আজ সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা কর্মকার পিউ। আবার অন্য কোনো পর্বে অন্য কোনো শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি।